আচমকা মধ্যরাতে বেরিয়ে চলে হারান মাঝি নৌকা পারাপার করতে। প্রতিদিন রাতে কোনো এক মায়ার ডাকে ছুটে চলে হারান জ্ঞানহীন অবস্থা। কালীনাথ সাধন শেষে গৃহে ফেরার পথে পরিচয় হয় হারানের পুত্র শিবুর সাথে। সমস্ত ঘটনা শোনার পর ঠাকুরমশাই রাজি হন ঘটনাটি কি ঘটছে সেই সমস্যার সমাধানের জন্য। কালীনাথ কি পারবে হারান মাঝিকে তার বিপদের হাত থেকে বাঁচাতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে শুনতে হবে আমাদের এই বিশেষ নিবেদন লেখক সৌরভ রুইদাসের কলমে কালীনাথ ভৈরবের গল্প নিশি রাতে হারান মাঝি। গল্প পাঠে আমি সঞ্জু, গল্পের সূত্রধার আমি সঞ্জু। কালীনাথের চরিত্রে সৌরভ এবং অন্যান্য চরিত্রে সুশোভন, পাঁচু, বিশ্বজিৎ, সুরজ, সুব্রত, সায়ন, রাজ, প্রিয়া, সুমি ও প্রীতি। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, আমাদের রচিত কালীনাথ ভৈরবের গল্প নিশি রাতে হারান মাঝি। শুনতে থাকুন। শিবু, আজ তোমার বাবা বাইরে বেরিয়ে গেলে তুমি আর আমি দুজনে যাব। সেখানে গিয়ে দেখব কাদেরকে পারাপার করছে তোমার বাবা। এরপর সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল। শিবু আর আমি এক ঘরেই থাকলাম। নানান ধরনের কথাবার্তা শুরু করলাম খুব আস্তে আস্তে। হঠাৎ একসাথে অনেক মানুষের কণ্ঠস্বর পেলাম। গলার শব্দগুলো আস্তে আস্তে কমে যেতে লাগলো। তারপর ঘরের দরজা খোলার শব্দ পেলাম। তারপরেই আমরা দুজনে আস্তে আস্তে বেরিয়ে গেলাম হারানির পিছু পিছু। হারানকে দেখলাম দুটি হাত সামনের দিকে এগিয়ে দিয়ে কোনো এক মায়াবী টানে নিস্তেজ শরীরে এগিয়ে যাচ্ছে নৌকার দিকে। আমরা চুপু চুপু নদীর পাড়ে থাকা একটা গাছের কাছে লুকিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দেখলাম চারজন মানুষকে। প্রথম জনকে দেখতে ছিল অনেকটা জমিদারের মতো। দ্বিতীয় জনকে দেখতে কালো কুচকুচে কোঁচকানো ঘাড় পর্যন্ত চুল, লম্বা চওড়া, হাটটা গাটটা অনেকটা ডাকাত ছন্দের মতো। আর ও দেখলাম দুটি মহিলা। একটি মহিলা বিধবা, সাদা থান কাপড় পরেছিল, আর একজনকে দেখলাম গর্ভবতী। নদীর খেয়া ওপারে ঠেকতেই সেই মানুষগুলি অদৃশ্য হয়ে গেল। হারান নৌকা নিয়ে এপারে আসার পরেই আবার সেই একইভাবে হাঁটতে চলল তার ঘরের দিকে। আমরাও পিছন ফিরে হাঁটতে যাব, তখনই যা দেখলাম সে এক আরো ভয়ঙ্কর দৃশ্য। দেখলাম যাদেরকে হারান ওপারে পৌঁছে দিয়ে এসেছে তারা আবার নদীর মধ্যস্থলে মৃত হয়ে ভাসছে। তাদের শরীরগুলি আর তখন স্বাভাবিক নেই, তাদের শরীরগুলি তখন ফুলে গেছে। এইসব দেখে শিবু থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে নিয়ে বাড়ি চললাম। বাড়ি ফিরে আসার পর শিবু তার ঘরে গেল। সে প্রায় 1 বছর আগের ঘটনা। খেয়া পারাপার করত শিবুর বাবা হারান। তার একজন সহযোগীও ছিল, তার নাম ছিল অসৎ। ও আমাদের গ্রামেরই একজন নাগরিক। বৈশাখ মাস বিকালে হারানের শরীর অসুস্থ থাকার জন্য সেই দিন বিকেলে অসৎ খেয়া পারাপার করতেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সকলের কাছে নিয়ে আসলাম এক ঘটনা। সম্পূর্ণ ঘটনাটা শোনার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে গল্প বানানোর জন্য আরও মোটিভেট করে। আমরা খুবই সামান্য এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
তাই গল্পের কোন কোন জায়গাগুলো গণ্ডগোল আছে বা কিছু কিছু জায়গায় কি করলে গল্পটি আপনাদের কাছে পরিপূর্ণ হবে কমেন্টের মধ্যে জানাবেন। আর বেশি সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। আজ রবিবার বিকাল, আমি চায়ের দোকানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। অনুপম আমার কাছে এসে বলল, কি ভাই, কি খবর? এই যে চলে যাচ্ছে, দাদা আর 2 কাপ চা দিন। আমরা দুইজনে এবার চা খেতে খেতে নানান গল্প শুরু করলাম। তখনই হঠাৎ অনুপম বলল, আজ তো রবিবার, তুমি কি কোনো কাজে ব্যস্ত আছো নাকি? না না, গোটা সপ্তাহটাই তো খুব কাজের চাপে ছিল, আজ ফাঁকাই আছি। তাহলে একটু ঠাকুর মশাইয়ের বাড়ি যেতাম। হ্যাঁ, তা মন্দ হয় না, অনেক দিনই তো হয়ে গেল ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া হয়নি। চলো তাহলে। ঠিক যেমনই বলা তেমনই কাজ। আমরা 2 মূর্তি গুটি গুটি পায়ে চললাম ঠাকুর মশাইয়ের বাড়ি। গিয়ে দেখি ঠাকুর মশাই সদর দুয়ারে বসে কিছু কাজ করছে। আমরা উঠে বসলাম ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই ভালো আছেন তো? ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাদের 2 মূর্তিকে দেখে খুব সুস্থ বোধ করছি। তা তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে যা হোক করে। এরপর ঠাকুর মশাই বাড়ির ভিতর থেকে মুড়ি নিয়ে এসলেন। আমরা চা মুড়ি খাওয়া শেষ করে ঠাকুর মশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম। হঠাৎ অনুপম বলল, নিন নিন ঠাকুর মশাই, শুরু করুন দেখি আপনার সেই গাঁজাখড়ি গল্পগুলো। এই কথা শুনে যেন চারদিক স্তব্ধ হয়ে গেল। ঠাকুর মশাইয়ের চোখগুলো যেন খুবই ভয়ানক। এক রাগান্বিত স্বরে তারপ স্বরে চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো গাঁজাখুরি গল্প বলি, আর তোমরাও সেই গাঁজাখুরি গল্প শুনতে আসো। আমি তো বারবার বলেছি নাকি এইগুলো আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। তোমরা সেটা গল্পের ছন্দে গ্রহণ করো, ব্যাস এইটুকুই তো ঠিক ছিল। কিন্তু গাঁজাখুরি গল্প বলার সাহস তোমাদের কে দিয়েছে? যাও, তোমাদেরকে আর কোনো ঘটনায় তোমাদের কাছে জানাবো না। আর কোনোদিন তোমরা আসবেও না আমার কাছে আমার কোনো ঘটনা শুনতে। তোমাদের মতো নাস্তিককে আমার আর কোনো ঘটনা জানাবার ইচ্ছা নেই আমার। যাও তোমরা। অনুপমের ওপরে আমারও রাগ উঠল। কি দরকার ভাই বুড়োকে খোঁচা দেওয়া, তাও আবার দাও তো দাও, গল্পের শেষে দাও। এক গোটা সপ্তাহ কাজের চাপে আবার বাড়ি ফিরলে গিন্নির খ্যাচ খ্যাচ শব্দ। শুধু এই ঠাকুর মশাইয়ের বাড়ি এসেই একটু শান্তি পাই, সেটাও আজ অনুপম বিগড়ে দিল। ঠাকুর মশাই তখনও নিজের মনে বকে চলেছে, সৌভিক তো বলে না, শুধু বলো তুমি। তুমি অনেকটা নাস্তিক, অনেকটা নয়, সম্পূর্ণ নাস্তিক। তোমাদেরকে কিছু বলা হয়নি বলে একবার ভাবলাম দেখি পরিস্থিতি সামাল দেওয়া যায় নাকি। এই ভেবে আমি বললাম, আহা ঠাকুর মশাই শান্ত হন, বাদ দিন ওর কথা। আমরা সকলেই জানি আপনার জীবনের অভিজ্ঞতা। ও তো মস্করা করে বলেছে, ওর কথা বাদ দিন তো। নিন আপনি শান্ত হন, ওষুধে বোধহয় কাজ হয়েছে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর ঠাকুরমশাই বললেন, তোমরা বসো, আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে ঠাকুরমশাই বাইরের দিকে চলে গেলেন। এরপর আমি অনুপমকে বললাম, আর হ্যাঁ ভাই, তোমাকেও বলি হারি, তুমি তো আচ্ছা মানুষ, শুধু শুধু বুড়োকে কেউ খোঁচা দেয়? দেওয়ার দরকারটা কি ছিল বলো তো? আরে কি বলো যে, বয়স্ক মানুষদেরকে একটু খোঁচা দিলে তাদের ঝুড়ি থেকে আরো ভালো ভালো গল্প বের হয়। তোমার গল্প বার করার চক্রে আজ সবই দিয়েছিলে তো ভেসকে। ওহ, কি কষ্ট করে যে সামালা দিয়েছি তা আমিই জানি। খবরদার, তুমি আর খোঁচা মারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। কিছুক্ষণ পর ঠাকুরমশাই আসলেন, এসে বললেন,
বিড়ির প্যাকেট থেকে একটি বিড়ি বার করে দুই ঠোঁটের মাঝে চেপে ঠস শব্দে দেশলাই জ্বালিয়ে লম্বা একটা সুখ টান দিয়ে বললেন, এক পুরনো দিনের ঘটনা আমার মনে পড়লো, বলি তাহলে শোনো। আমি তখন এক জায়গায় এক বিশেষ সাধনার জন্য গেছিলাম। আমার সাধনা সুসম্পূর্ণ করে বাড়ি ফিরছিলাম। তখন তো এত যানবাহন ছিল না, বেশিরভাগ সময় পায়ে হেঁটে চলেছি আমি। পৌঁছালাম এক গ্রামে। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির গৃহবধূরা সবাই বাড়ির তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে শঙ্খধ্বনি দিচ্ছে। আমি তখন আছি মুন্ডেশ্বরী নদীর এপারে। এপারে আমার সামনে মুন্ডেশ্বরী নদী। আমাকে বাড়ি ফিরতে হলে নদী পার করে ক্রমশ হাঁটতে হবে। তাই আমি সেই গ্রামে মুদিখানা দোকানে গিয়ে বসলাম। তাই সেখানে সামনে দেখলাম এক মুদিখানা দোকান। দোকানে গিয়ে আমি বসলাম। প্রচন্ড ক্ষুধাও লেগেছে। ভাবলাম আজ এই গ্রামে কোনো ভাঙাচোরা মন্দির পেলে আজকে রাতটা কাটিয়ে কাল সকালে রওনা দেব। ঠিক সেই মতো ভাবলাম। সামনেই তো মুদির দোকান। ওখান থেকে কিছু মুড়ি বাতাসা কিনে খেয়ে জল খেয়ে খোঁজ শুরু করব কোনো বড় বাড়ি বা কোনো মন্দিরের। এরপর আমি সেই দোকানে গিয়ে বললাম, সামান্য মুড়ি আর বাতাসা দেন তো। হ্যাঁ, আপনি মাসাতে বসেন, আমি দিচ্ছি। আমি বাঁশের করা মাচার উপর বসলাম। সে ব্যক্তি আমার কাছে একটি শাল পাতার ঠোঙায় মুড়ি আর বাতাসা দিয়ে বলল, আগে আপনাকে তো কোনোদিন দেখিনি এই গ্রামে। আপনার নাম কি বাবা ঠাকুর? হ্যাঁ, আমার নাম কালীনাথ ভৈরব। আমি এক জায়গায় সাধনার জন্য গিয়েছিলাম। আমার গ্রাম ওপারে প্রায় 50 মাইল দূরে। তা আজ তো আর নদীর খেয়া হইব নাই। আমার বাবার শরীরটা খুবই খারাপ। আমার বাবাই তো এই ফেরিঘাটের মাঝি। ওহো, আচ্ছা আচ্ছা। তা বলছিলাম কি, এই গ্রামে কি কোনো ভাঙা মন্দির বা কোনো পোড়ো বাড়ি আছে যেখানে আজকে রাতটা কাটাতে পারবো? আগে বাবা ঠাকুর, কিছু মনে না কইলে একটা কথা কই। হ্যাঁ, বলো। বলছিলাম কি, আজ যদি আমাদের বাড়িতে একটু থেকে যেতে। আমার না সাধু সেবা না খুবই পছন্দ। তাই বলতেছিলাম, আজ যদি আপনি আমাদের বাড়িতে থেকে যেতেন, আমরা তাহলে খুবই খুশি হইতাম। প্রস্তাব মন্দ নয়। তাছাড়া আজ রাতে আর যাবই বা কোথায়? তাই আমি ওই ছেলেটির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আচ্ছা বেশ, তাই হবে। ছেলেটি আমার এই কথা শুনে খুবই আনন্দিত হয়ে বলল, হা 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 হা, তার কথা মিলেছে মিলেছে। আমি সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কার কথা মিলছে? তুমি কার কথা বলছো? ছেলেটি আমার কথা শুনে একটু ইতস্তত বোধ করে বলল, আগে ঠাকুর, সে অনেক কথা, আপনাকে বাড়ি ফেরার পথে সমস্ত কিছুই জানাবো। আমি সেই মাচার উপর বসে রইলাম কিছুক্ষণ। তারপর সেই ছেলেটি দোকান পাট ঝাট করে ধূপ ধুনো দিয়ে দোকান বন্ধ করলো। এরপর আমরা দুজনেই হাঁটতে হাঁটতে চললাম তার বাড়ির দিকে। আমি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কি হলো বললে না তো, তখন কার কথা বলছিলে? ছেলেটি তার পরিচয় দিয়ে বলতে শুরু করলো, আগে বাবা ঠাকুর, আমার নাম শিবু মাঝি।
বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একটা মাঝি। আমার বাবার নাম হারান মাঝি। জানেন ঠাকুর মশাই, এই বেশ কিছুদিন নাই আমার বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সন্ধ্যার আগেই ফেরি পার না করেই ফিরে আসে, কিন্তু আবার মধ্যরাতে বেরিয়ে যায় ফেরি করতে। ঘুমের ঘরে লণ্ঠন ছাড়াই যেন কার ডাকে বেরিয়ে যায়, আবার তার কিছুক্ষণ পরে ফিরে আসে। এই ঘটনাটা খুবই একটা ভালো লাগে না আমার। একদিন আমি ভাবলাম আমার বাবা মধ্যরাতে কাঁধেরকে পার করতে যায় ফেরিঘাটে। ঠিক একদিন আমি রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতরেই থাকলাম। যদিও আমি বাড়িতে বলেছিলাম আমি আজ রাতে বাড়ি ফিরব না, আমি এক বন্ধুর বাড়ি যাইব। ঠিক সেই দিন রাতেই দেখি এক ভয়ানক ঘটনা। রাত তখন মাঝরাত হবে। আমি দোকানের পিছনের জানলা দিয়ে দেখলাম আমার বাবা নৌকা পার করছে। কয়েকটা অশরীর দেখে, এটা দেখে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে আমি আমার দোকান সামলে আমাদের পাশের গ্রামে এক ভোজা বাড়ি ছিল, সেখানেই যাচ্ছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তিনি বাড়ি থাকেননি। আমি খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসছিলাম। আসার পথে গ্রামের মধ্যে এক ওষুধ গাছ ছিল, ওখানেই একটু জিরিয়ে নিব বলে সিদ্ধান্ত নিলাম। দুপুরের সময় রাস্তা পুরোই নিঝুম এবং আমিও খুবই চিন্তিত ছিলাম। হঠাৎ যেন মনে হলো কোনো শিশু কন্যার কণ্ঠস্বর। সে যেন বলছে, চিন্তা করিস না, কয়েকদিন পর তোর বাড়িতে এক সাধকের আগমন ঘটবে। তুই তাকে বাড়ি নিয়ে যাবি, সেই সব কিছু ঠিক করে দেবে। তার হাসির শব্দটা হাসতে আস্তে মিলিয়ে গেল। আমার মাথাটা ক্রমশ ভারী হয়ে উঠছিল। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমি তো এই সমস্ত কথা শুনে হতবাক হয়ে গেলাম। শিবু জানে না সে কার কণ্ঠস্বর পেয়েছে। ঠাকুর মশাই, আমার বাড়ি চলে এসেছি, আসুন। এরপর শিবু সকলের সঙ্গে আমার পরিচয় করাতে শুরু করলো। ঠাকুর মশাই, এটি আমার মা। আমাকে প্রণাম করলো শিবুর মা। এরপর আমি জিজ্ঞাসা করলাম, শিবু তোমার বাবা কোথায়? আসুন আসুন ঠাকুর মশাই, আমার বাবা এই ঘরে আছে। শিবু, কে আইছে রে? কার সঙ্গে পরিচয় করাস? বাবা, কালীনাথ ভৈরব ঠাকুর মশাই আইছেন আমাদের বাড়ি। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে হারান মাঝি বলল, বাবা ঠাউর, আপনি আমাদের বাড়ি আইছেন, কি সৌভাগ্য মোদের। আপনার কত নাম ডাক শুনেছি আমরা। খুব আহ্লাদ ছিল জানেন, আপনার লগে দেখা করা। ভগবান আমার ডাক শুনেছে, আমি খুব খুশি। এরপর শিবু আমাকে একটি ঘরে নিয়ে গেল। তাদের বাড়িটা এক লাইনে তিনটি বাড়ি। বাড়ির দাওয়াটাও খুবই বড়। বাড়ির সামনে এক বিরাট বড় উঠান। দাওয়ার পূর্ব দিকে উনুনশালা, খড়ের চাল, মাটির বাড়ি, একদম গ্রাম্য পরিবেশ এবং মানুষগুলোও খুব সচ্ছল। পশ্চিম দিকের ঘরটায় শিবুর বাবা মা থাকেন। মধ্যের ঘরে শিবু, তার পাশের ঘরটা ফাঁকায় থাকে। আমাকে সেই ঘরটিতে থাকার জন্য অনুরোধ করলো শিবু,
কিছুক্ষণ পর রাতের খাবারের জন্য ডাকতে এলো শিবু। ঠাকুর মশাই আসেন, সেবা নেন। ভোজন স্থানে এসে দেখি এ এক এলাহি ব্যাপার। ঘন সোনা মুগের ডাল, বেগুন বেসনের বড়া, 5 রকম ভাজা, শাক সবজি, কাতল মাছ ভাজা, পায়েস, মিষ্টি, দই, বাড়ির গরুর খাঁটি দুধ। আরে কি করছো কি শিবু? এত খাবার খাওয়া সম্ভব নাকি? তেমন কিছুই নাই ঠাকুর মশাই। তোমরা বসো, একসাথেই ভোজন করি। না ঠাকুর মশাই, আগে আপনি সেবা নিন, তারপরে আমরা বসবো। আরে না, এসো। ঠিক আছে ঠাকুর মশাই, তাই হইবে। এরপর আমরা একসাথে রাতের ভোজন সেরে আমার ঘরে আসলাম। এসে একটি বিড়ি ধরালাম। কিছুক্ষণ পর শিবু আসলো আমার কাছে। আমি বললাম, শিবু, আজ তোমার বাবা বাইরে বেরিয়ে গেলে তুমি আর আমি দুজনে যাব। সেখানে গিয়ে দেখবো কাদেরকে পারাপার করছে তোমার বাবা। এরপর সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল। শিবু আর আমি এক ঘরেই থাকলাম। নানান ধরনের কথাবার্তা শুরু করলাম। খুব আস্তে আস্তে হঠাৎ একসাথে অনেক মানুষের কণ্ঠস্বর পেলাম। গলার শব্দগুলো আস্তে আস্তে কমে যেতে লাগলো। তারপর ঘরের দরজা খোলার শব্দ পেলাম। তারপরেই আমরা দুজনে আস্তে আস্তে বেরিয়ে গেলাম হারানির পিছু পিছু। হারানকে দেখলাম দুটি হাত সামনের দিকে এগিয়ে দিয়ে কোনো এক মায়াবী টানে নিস্তেজ শরীরে এগিয়ে যাচ্ছে নৌকার দিকে। আমরা চুপু চুপু নদীর পাড়ে থাকা একটা গাছের কাছে লুকিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দেখলাম 4 জন মানুষকে। প্রথম জনকে দেখতে ছিল অনেকটা জমিদারের মতো। দ্বিতীয় জনকে দেখতে কালো কুচকুচে কোঁচকানো ঘাড় পর্যন্ত চুল, লম্বা চওড়া, হাটটা গাটটা অনেকটা ডাকা ছন্দের মতো। আর ও দেখলাম 2টি মহিলা। একটি মহিলা বিধবা, সাদা থান কাপড় পরেছিল, আর একজনকে দেখলাম গর্ভবতী। নদীর খেয়া ওপারে ঠেকতেই সেই মানুষগুলি অদৃশ্য হয়ে গেল। হারান নৌকা নিয়ে এপারে আসার পরেই আবার সেই একইভাবে হাঁটতে চলল তার ঘরের দিকে। আমরাও পিছন ফিরে হাঁটতে যাব, তখনই যা দেখলাম সে এক আরো ভয়ঙ্কর দৃশ্য। দেখলাম যাদেরকে হারান ওপারে পৌঁছে দিয়ে এসেছে তারা আবার নদীর মধ্যস্থলে মৃত হয়ে ভাসছে। তাদের শরীরগুলি আর তখন স্বাভাবিক নেই, তাদের শরীরগুলি তখন ফুলে গেছে। এইসব দেখে শিবু থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে নিয়ে বাড়ি চললাম। বাড়ি ফিরে আসার পর শিবু তার ঘরে গেল। আমি আমার ঘরে এসে সকালে শিবু আমার কাছে এসে বলল, ঠাকুর মশাই, সমস্ত কিছুই তো দেখলে, এই সমস্যার কি সমাধান নাই? আপনি এই সমস্যার সমাধান করুন ঠাকুর মশাই, আপনি যে আমার শেষ ভরসা। তুমি কি ওই ব্যক্তিগুলোকে চেনো? না ঠাকুর মশাই, আমি খুব একটা কাউরে চিনি নাই। আমি তো আগে বিদেশে থাকতাম কর্মসূত্রে। এই মাস 3 হলো আমি দেশে ফিরে ব্যবসা করছি। 3 মাস ধরে এই সমস্ত ঘটনা ঘটছে আমার বাবার সঙ্গে। আচ্ছা বেশ, চলো, আমি তোমার সঙ্গে দোকান যাব। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা শিবু, তোমার বাবার বয়সী কোনো গ্রামের মানুষের সাথে আমার পরিচয় করাতে পারবে? হ্যাঁ ঠাকুর মশাই, পারবো। আমার বাবার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, চণ্ডীখুড়ো। দোকানে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। শিবু খরিদ্দার ছাড়তে শুরু করলো। এরপর 1 বছর 50-এর এক ভদ্র লোক আসলো। কি নেবে খুড়ো? আর কোষ নাই,
তোর খুঁড়িমা কাল কইছিল শুলে দেবার লেগে। নারকেল তেল আনতে আমি ভুলে গিয়েছিলুম। সকাল থেকে যেন গোটা ঘর মাথায় তুলছে। দে দেখি বাপ একখানা তেলের কৌটো। এই নেন খুড়ো। তা এর দাম কত রে? 8 আনা দিবেন। এই নে। ইনি কে রে? ইনি কালীলাল ভৈরব ঠাকুর মশাই। এ কথা শুনে সেই চণ্ডী বাবু আমার কাছে এসে প্রণাম করলো। ঠাকুর মশাই, আপনি জানেন তো আপনার সঙ্গে কথা বলার অনেকই ইচ্ছা ছিল মোর। যাই হোক, ভগবান শুনছে আমার কথা। তা শিবু, তোর বাবার এখন শরীর কেমন? খুব একটা ভালো নয় খুড়ো। সেই সমস্যাটা কি কমছে? না গো খুড়ো, কমে নাই। সেই বিষয়ে তো কিছু কথা বলতে চান আমাদের ঠাকুর মশাই। এরপর আমি বললাম, আপনি কি কিছু জানেন? এখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? হ্যাঁ জানি ঠাকুর মশাই, সে প্রায় 1 বছর আগের ঘটনা। খেয়া পারাপার করতো শিবুর বাবা হারান। তার একজন সহযোগীও ছিল। তার নাম ছিল অসৎ। ও আমাদের গ্রামেরই একজন নাগরিক। বৈশাখ মাস বিকালে হারানের শরীর অসুস্থ থাকার জন্য সেই দিন বিকেলে অসৎ খেয়া পারাপার করতেছিল। সেই নৌকায় আমাদের গ্রামের জমিদার, এক গ্রামের কুখ্যাত ডাকাত, এক বিধবা মহিলা এবং এক গর্ভবতী মহিলা ছিল। নৌকা যখন মাঝ বরাবর গেছে তখনই অসৎ ভয় পেয়ে মাঝ পথে খেয়া বন্ধ করে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে যায়। প্রবল ঝড় বৃষ্টির জন্য নৌকা ডুবে যায়। পরের দিন সকালে সে 4 জনের মৃত শরীর ভেসে ওঠে জলেতে। হ্যাঁ ঠাকুর মশাই, এক ভয়ঙ্কর দিন গেছে। আর তারপর থেকেই আস্তে আস্তে হারানের একটু অন্যরকম হয়ে পড়ে। এর ঘটনা ঠাকুর মশাই। ঠাকুর মশাই, আমি আসি, নইলে গিন্নি আরো ঝামেলা করবে। শুনলেন তো সব ঠাকুর মশাই? হ্যাঁ ঠিক আছে, আজ অমাবস্যা। আজকের দিনেই যা করার আমি করব। তুমি শুধু 5টা কালো মোড়ক, ঘি, হোমের জন্য বেল কাঠ ও বেল পাতা জোগাড় করে রাখো। তারপর বাকিটা আজ রাতেই হবে। আচ্ছা ঠাকুর মশাই, তাই হবে। এক নাগাড়ে অনেকক্ষণ গল্পের পর ঠাকুর মশাই একটি বিড়ি ধরালেন। তখন আবার অনুপম বলল, আচ্ছা ঠাকুর মশাই, হারান মাঝি কেন ওরকম করতো? ওই যে আত্মাগুলি ছিল, ওদের কবলে পড়েছিল হারান মাঝি। তখন আমার প্রধান কার্য ছিল কিভাবে ওই আত্মাগুলির হাত থেকে বাঁচানো। এরপর রাত্রি হলো। হারান মাঝি যখন নদী ঘাটে পৌঁছাবে ঠিক তখনই আমি মন্ত্র শক্তির দ্বারা ঘাট বেঁধে দিলাম। নৌকায় উঠল হারান মাঝি, আর আমি শুরু করলাম নদীর পাড়ে যজ্ঞ। সেই 4টি আত্মার চিৎকার আসতে থাকলো। হারান মাঝি স্তব্ধ হয়ে নৌকায় বসে আছে, আর সেই আত্মাগুলো চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তারও স্বরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর এক এক করে মোড়কগুলি কেটে হোমের মধ্যে আহুতি দিতে থাকলাম। তখনও হারান মাঝি নৌকায় বসে আছে। সেই সময় আত্মাগুলি আমাকে হত্যা করার অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়। শেষে সেই আত্মাগুলি আমাকে বলে, আমি সেই আত্মাগুলির মুক্তি দিতে শুরু করি। এক এক করে প্রেতজনিতে আহুতি দিলাম তাদেরকে। ঠিক তখনই হারান জ্ঞান হারিয়ে নৌকায় পড়ে গেল। এরপর শিবু আর আমি হারানকে নিয়ে কাঁধে করে চললাম বাড়ির দিকে। পরের দিন সকালে হারান আমাকে বলে, ঠাকুর মশাই, আপনি আমাকে প্রাণ বাঁচালেন।
আমরা চিরকৃতজ্ঞ আপনার প্রতি। এরপর আমি আমার গ্রামে ফিরে আসি। আচ্ছা ঠাকুরমশাই, ওই আত্মাগুলোকে তো নিয়ে এসে আপনি আমাদেরকে দিতে পারতেন। তাহলে তাহলে তো আমাদেরকে এত খাটাখাটনি করতে হতো না। মাথা মোটা কোথাকার। চেপে যাও আর খোঁচা মারো না। ঠাকুরমশাই আসছি। কেমন লাগলো আজকের গল্প সেটা জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি আবার পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।